প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো, তাদের জন্য ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে চলে এলাম। সকাল সকাল কথা মতো আমি ভৌত বিজ্ঞানের সাজেশন এই ভিডিওর মধ্যে দিচ্ছি। তো চলো, আমি একটা বই নিয়ে নিচ্ছি, সেই বই অনুযায়ী আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তোমরা যে কোনো একটা বই তুলে নাও, সেই চ্যাপ্টার ওয়াইজ সেই টপিকটা দাগিয়ে নাও। তবে অনেক বই আছে বাজার চলতি। প্রথমেই বলে দিই, সাজেশন মানে 100% নয়, সাজেশন মানে পাস মার্ক বা তার চাইতে একটু বেশি। হ্যাঁ, এর বেশি কিন্তু কিছু নয়। যারা ভৌত বিজ্ঞানকে খুব ভয় পাও তাদের জন্য কিন্তু এটা করা। এটা করে তোমরা পাস করে যেতে পারবে। আর বই প্রথমত বলবো যে ভৌত বিজ্ঞান সিলেবাস ভিত্তিক বা একটা নির্দিষ্ট বই পড়ে কখনো 100-এ 100 পেতে পারো না। এর প্রতি তোমার ন্যাক থাকতে হবে, আগ্রহ থাকা চাই, সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে। তুমি যত বই পড়বে ততই ভালো। প্রয়োজনে হায়ার সেকেন্ডারির বই, ফিজিক্স পড়া যেতে পারে, ফিজিক্স বা কেমিস্ট্রির যে পার্টগুলো রয়েছে সেগুলো পড়া যেতেই পারে 11-12-এর বই। হ্যাঁ, তো এটুকু বলে রাখলাম। আর মাধ্যমিকে বাজার চলতি যত বই আছে, টেক্সট এবং নোট বই অ্যাডজাস্ট করে মার্চ করে পড়লে তোমাদের ভালো হবে, যারা 90+ নম্বর পেতে চাও বা 100-এ 100 পেতে চাও। তো চলো এখন সাজেশনে যাওয়া যাক। হ্যাঁ, তো চ্যাপ্টার ভিত্তিক মূল সাজেশনে চলে আসলাম। তো এবার একটু কয়েকটা কথা আমি বলতে পারি বা বলতে চাই। তোমরা হয়তো ভৌত বিজ্ঞানের এই বিশাল সাজেশন দেখে হয়তো অনেকে ভয় পাবে যে স্যার এটা সাজেশন লিখেছেন না কি লিখেছেন। দেখো, ভৌত বিজ্ঞানে আসলে কোনো সাজেশনই হয় না, তবু তো আমি দিচ্ছি। ভৌত বিজ্ঞানে প্রচুর পড়তে লাগে। আর আমি তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি, আমি 2007-এ মাধ্যমিক পাশ করি, যে সময়টা অনেকের তোমাদের হয়তো জন্মও হয়নি। সেই সময়ে আমি ভৌত বিজ্ঞানে 99 পেয়েছিলাম 100-এ। আমাদের সময় 1 নম্বর দিত না, মানে 100-তে 99 দেওয়া হতো। তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে ওটা একটা বিরাট নম্বর ছিল। সেই সময় নম্বর তো খুব কম পাওয়া যেত, তোমরা জানোই ফার্স্ট ডিভিশন পাওয়াই কত চাপ। তো আমার তো এভারেজ রেজাল্ট ভালো ছিলই, তার মানে ভৌত বিজ্ঞানে আমার সর্বোচ্চ নম্বর ছিল। এবার দেখো, আমাদের সময় কিন্তু তোমাদের মতোই পাতলা পাতলা বই ছিল। আমরা নিউ সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি বুদ্ধি করে পুরনো দাদা দাদি দিদির কাছ থেকে সংগ্রহ করে এই যে পুরনো মোটা বইটা রয়েছে না, 9-10-এর ভৌত বিজ্ঞান বইটা আর কি, গঙ্গোপাধ্যায় ও বন্দ্যোপাধ্যায়, দেখো আমার কাছে বইটা এখনো আমি রেখে দিয়েছি যত্ন করে মলাট দিয়ে। একটা বইয়ের দোকান থেকে আমি কিনেছিলাম, এটা ওল্ড বুক। এখন একমাত্র কলেজ স্ট্রিট গেলে পেতে পারো, তাছাড়া এই বইটা হয়তো বইয়ের দোকানে অ্যাভেলেবেল নেই। এটা পুরনো সিলেবাসের বই। এই যে দেখো, প্রাকৃতিক বিজ্ঞান পরিচয় নবম ও দশম শ্রেণীর জন্য, জগন্নাথ মুখোপাধ্যায় ও কৃষ্ণপদ গঙ্গোপাধ্যায়, প্রান্তিকের। এই যে বইটা, এটা আমি কিন্তু গুলে খেয়েছিলাম। মানে আমি এমন কোনো, দেখো না, তোমাদেরকে আমি একটু দেখাই। হ্যাঁ, এইভাবে পড়েছিলাম। দেখো, প্রত্যেকটা পেজ একদম খুঁটিয়ে খুঁটিয়ে দাগিয়ে দাগিয়ে, প্রত্যেকটা পেজে এমন কোনো পেজ নেই যে আমার দাগ নেই, মানে ভালো করে পড়েছিলাম। এক কথায় আমি, দেখো, প্রথমেই একটা কথা বলেছি যে ভৌত বিজ্ঞানটাকে ভালোবেসে পড়তে হবে। আমি কিন্তু প্রচুর, এই বইটা ছাড়াও সুখেন্দু মাইতি, তাছাড়া আমার কাছে আরো অনেক ভালো ভালো রাইটারের বই ছিল, আমি পড়েছি। মোটামুটি মার্কেটে যা অ্যাভেলেবেল ছিল, নতুন এবং নতুন সিলেবাসের এবং পুরনো সিলেবাসের যা পেয়েছি হাতের কাছে পড়েছি। আর ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা আমার ছোটোর থেকে প্রিয়, তাই কিন্তু আমি এটা পড়েছি এবং জানার চেষ্টা করেছি, যার জন্য কিন্তু ভালো মার্কস পেয়েছি। দেখুন, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 90+ নম্বর পাওয়া কঠিন। তোমাদের যে বর্তমানে যে ভৌত বিজ্ঞানের সিলেবাসটা রয়েছে না,
ওই যে পুরনো বইটা দেখালাম, ওই পুরনো বইটা আর নতুন সিলেবাসের মধ্যে কিচ্ছু পার্থক্য নেই। দেখবে পরীক্ষায়ও প্রশ্ন ওই পুরনো বইয়ের থেকেই আসে, কিন্তু তোমাদের যে নতুন বইগুলো রয়েছে, যে যে কোনো প্রকাশনীর বইয়ের কথা বলো, বইগুলো ছোট ছোট, এখানে অনেক কিছু নেই, কিন্তু সিলেবাসে আছে, প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এটাতেই সমস্যা, ছাত্ররা কিন্তু ঘাবড়ে যায়, অনেক ভালো ভালো ছাত্র কিন্তু কম নম্বর পায়, 70 80 একটা এভারেজ নম্বর পায়। তো সেই জন্য আমি বলবো তোমরা এই যে এই বুক ইন্ডিয়ার এই নোট বইটা আর কি তোমাদের সিলেবাসের, এটা একটু দেখতে পারো, এটা তোমাদের অনেকটা হেল্প করবে। তারপরে আমি বলছি, আমি যে সাজেশনটা দিচ্ছি, সাজেশনটা মানে তোমাদেরকে মানে প্রশ্নগুলো দেখার পরে যদি মনে হয় যে কোনো প্রশ্ন তোমরা খুঁজে পাচ্ছ না বা নেই তোমাদের বইয়ে, তোমরা অবশ্যই আমাকে জানাবে বা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমি তোমাদেরকে কিন্তু সেই উত্তরটা আমি পাঠিয়ে দেবো। তা আমি বলবো একটু বেশি পড়ো, হ্যাঁ। আর সাজেশনে আমি মিনিমাম যে কয়েকটা কোশ্চেন দিয়েছি, এগুলো একটাও ছেড়ে যেও না, তবুও ভালো নম্বর পেতে পারো। চলো তাহলে, পরিবেশের জন্য ভাবনা থেকে আমি কি প্রশ্ন তৈরি করেছি দেখো। পরিবেশের জন্য ভাবনা থেকে, পরিবেশের জন্য ভাবনা, আচ্ছা, এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো নিয়েছি, দেখো বায়ুমণ্ডলের যে স্তরগুলো থেকে 6টা স্তরই খুব ভালো করে পড়বে। এখান থেকে ব্রড টাইপের কোশ্চেনগুলো আমি বলছি, আর শর্ট প্রশ্ন প্রচুর আসে, তো এগুলো 6টা স্তরই ভালো করে পড়বে। চলো তাহলে এক এক করে কোশ্চেনগুলো বলে যাচ্ছে। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? বায়ুমণ্ডলের উষ্ণতম ও শীতলতম স্তরের নাম কি? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় ও মেরু প্রভা কি? প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে এবং কেন? দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। O2N2 কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস নয় কেন? ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ কি? ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ কি, যে প্রশ্নটা বলেছি, দেখো এই প্রশ্নটাকে কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে। অনেকে তোমরা কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে বুঝতে পারো না, সেজন্য লিখতে পারো না। এখান থেকেই দুটো প্রশ্ন হয় একটা প্রশ্ন থেকে। ওজোন স্তর ধ্বংসের দুটো কারণের মধ্যে দুটো পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে সিএফসি গ্যাসের ভূমিকা, আর একটা হচ্ছে নক্সের ভূমিকা। তাহলে এখান থেকে দুটো আলাদা প্রশ্ন কি হয়, দুটো পয়েন্ট থেকে ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের ভূমিকা আলোচনা করো, আর হচ্ছে অথবা হতে পারে ওজোন স্তর ধ্বংসের নক্সের ভূমিকা বা নাইট্রোজেন ঘটিত অক্সাইডের ভূমিকা আলোচনা করো। হ্যাঁ, যেমন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এনও গ্যাস ইত্যাদির ভূমিকা আলোচনা করো, এগুলো দিতেই পারে। তারপরেও দেখো, এই যে ভিডিওর মাঝখানে তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি, এই যে যতগুলো প্রশ্ন তোমরা দেখছো, প্রত্যেকটার নোটস আমার কাছে আছে। নোটস একদম টু দা পয়েন্ট, মানে 1 নম্বরও কাটবে না, এবং ডায়াগ্রাম আকারে আছে, একদম মৌলিক নোটস, যেগুলো বাজার চলতি কোনো বইয়ে পাবে না। বাজার চলতি মানে যত ভালো রাইটারের বই পড়ো, আমি বলছি পাবে না। আমার নিজের বানানো নোটস, এমন কিছু নোটস যেগুলো পরীক্ষায় তোমাকে ফুল মার্কস ক্যারি করে দেওয়ার মতো, এই নোটসগুলো আমি সাধারণত আমার ছাত্রদের আমি কি দিয়ে থাকি। হ্যাঁ, তো তোমাদের যদি কারো লাগে তো আমার অবশ্যই আমাকে জানাতে পারো, চাইতে পারো, আমি ফ্রি অফ কস্টে তোমাদের দিয়ে দেবো, যাও, কথা দিলাম। তো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করব। যাও, এবার দেখো কেন এই কথাগুলো, নোটসের কথাটা কেন আসলো বলো তো? কারণ বইয়ে না টু দা পয়েন্ট থাকে না। অনেক স্যাররা যারা তোমাদের খাতা দেখবেন আর কি, এবার যিনি ফিজিক্যাল সায়েন্সে এমএসসি করেছেন, তিনি কিন্তু যেমন তেমন করে একটা আনসার লিখলে তোমাকে ফুল মার্কস দেবেন না। তুমি হয়তো একটা উত্তর লিখে দিয়ে আসলে, ওজোন স্তর ধ্বংসের সিএফসি গ্যাসের ভূমিকা লিখে দিয়ে আসলে, ওখানে 3 মার্কস আছে, তুমি লিখে দিয়ে আসলে, তুমি যতটুকু পড়েছো লিখে দিয়ে আসলে, তোমাকে ওখানে 2 নম্বর দিল, মানে স্যারের ওটা পছন্দ হয়নি। এবার স্যারকে পছন্দ করতে গেলে কি করে লিখতে হবে সেটা কিন্তু তোমরা জানো না।
অনেকে জানো, অনেকে জানো না। সেই জিনিসগুলো কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু আমার নোটসগুলো বানানো হয়েছে। বিভিন্ন বই ঘেঁটে নিজের অভিজ্ঞতার মিশেল দিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, এবার দেখো তারপরের প্রশ্ন, একটি কার্বনযুক্ত ও একটি কার্বনবিহীন জ্বালানির নাম কি? জ্বালানির তাপন মূল্য কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। সৌরশক্তির তিনটি ব্যবহার লেখো। তারপরে ভূতাপ শক্তি কি, এর ব্যবহার। জোয়ার ভাটা শক্তির দুটি সুবিধা। পাওয়ার অ্যালকোহল কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য কোশ্চেনটা এটা। আর হচ্ছে পাওয়ার অ্যালকোহলটা। মিথেন হাইড্রেট কি? বায়ু শক্তির দুটি সুবিধা ও ব্যবহার। মিথেন হাইড্রেট ভবিষ্যতের বিকল্প শক্তি ব্যাখ্যা করো। দেখো গত বছরের যদি তোমরা প্রশ্ন, মাধ্যমিকের প্রশ্ন দেখো, আমি টেস্ট পরীক্ষার প্রশ্নের কথা বলছি না, টেস্টের প্রশ্ন অনেক সহজ হয়, মাধ্যমিকের প্রশ্ন এখন একটু কঠিন হচ্ছে। হ্যাঁ, তো আমি সেই হিসেবে বলি, গত বছর এরকম একটা প্রশ্ন এসেছিল যে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস প্রভাবের মধ্যে সম্পর্কটি লেখো। এটি দেখো একদম কনসেপচুয়াল একটা প্রশ্ন, এটা কোনো বইয়ে তুমি খুঁজে পাবে না, এটা তোমাকে বুঝে লিখতে হবে। একদম উত্তর সহজ, যারা বুঝে গেছো তারা তো লিখতেই পারবে। তো এই প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করতে যদি হয় আমি একদিন ভিডিওতে এসে বলে দেবো। সেই রকমই একটা প্রশ্ন হচ্ছে মিথেন হাইড্রেট ভবিষ্যতের বিকল্প শক্তি ব্যাখ্যা করো। এটি হয়তো কোনো কোনো বইয়ে দেওয়া আছে, বা এটা তোমরা কিন্তু নিজেরাও বুঝে বানিয়ে লিখতে পারো যাদের একটু বুদ্ধি রয়েছে। তো এই টাইপের প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন দু একটা কিন্তু দিবেই দিবে, যেটা তোমাকে পরীক্ষার হলে বসে বানিয়ে লিখতে হবে এবং সঠিক লিখতে হবে। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখো। চিরাচরিত ও অচিরাচরিত শক্তি কাকে বলে? উদাহরণ। বায়োফুয়েল কি? এটি কত প্রকার ও কি কি? ভালো বা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি কি কি? জ্বালানির তাপন মূল্যের একক। দুটি তরল বায়োফুয়েলের নাম ও ব্যবহার লেখো। তারপর মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি? উদাহরণ দাও। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে তোমরা পড়বে গ্যাসের চাপ কি বা কাকে বলে, এর একক ও মাপার যন্ত্রের নাম কি? প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা কাকে বলে? বয়েল ও চার্লসের সূত্র পড়তে লাগবে, এর ধ্রুবকগুলি কি কি? দেখো সূত্র আসলে ব্যাখ্যা লিখতে হয়, ব্যাখ্যাটা অবশ্যই দেবে। তারপরে বয়েলের সূত্রের পিভি, পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি এবং লেখচিত্রটি আঁকা শিখতে হবে। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি, লেখচিত্রটি আঁকো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? একে পরম বলা হয় কেন? চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি লেখো। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো। এখানে চার্লসের সূত্রের বিকল্প রূপ কোনটা বলতো? উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল অনুযায়ী যে চার্লসের সূত্রের প্রতিষ্ঠা, ওটাই কিন্তু চার্লসের সূত্রের বিকল্প রূপ। এটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, হ্যাঁ, যে কেলভিন স্কেল অনুযায়ী বা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ পি ইকুয়াল টু এনআরটি প্রতিষ্ঠা করো। এবছরের জন্য এটা ভাইটাল, খুব খুব ইম্পর্টেন্ট এটা। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। অবশ্যই সূত্র লিখলে ব্যাখ্যা লিখতে হবে। এর সূত্র বা প্রকল্প, অনেকভাবে প্রকল্প দেওয়া আছে, অনেকভাবে সূত্র দেওয়া আছে, ব্যাখ্যা সহ লিখবে। অ্যাভোগাড্রো সংখ্যা কি, এর মান কত? হ্যাঁ, গ্যাসের ব্যাপন কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এই একটা প্রশ্ন, না পারলে বলবে, আমি উত্তর করে দেব। মোলার আয়তন কি? হ্যাঁ, তারপরে গড় মুক্ত পথ কি? আদর্শ গ্যাস সমীকরণ থেকে আণবিক ভর গণনা করো। গ্যাসের অণুগুর গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? কি শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির দুটি কারণ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরের জন্য আসবে, একটু বড়, মুখস্থ করবে এটা, যে কোনো বই থেকে পড়লেই হবে। দুটো কারণ রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু বিস্তারিত লিখতে হবে পয়েন্ট করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, বয়েল চার্লস ও চাপের সূত্রের বিবৃতির সময় নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে কেন? তারপর বেলুনে ফু দিলে আয়তন ও চাপ বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি? টেস্ট পেপারে দেখবে, এবার এবিটি টেস্ট পেপারে বহু জায়গায় এই প্রশ্নটা রয়েছে। তো এই বছরের জন্য এই প্রশ্নটা একটু দেখে যাবে।
হ্যাঁ, যদিও এই টাইপের প্রশ্ন খুব কম আসে, আবার দিতেও পারে। ভৌত বিজ্ঞান কি প্রশ্ন দিবে বলা মুশকিল, হ্যাঁ, সাজেস্টিভ পড়াটা ঠিক নয়। যে কোনো প্রশ্ন দিতে পারে, যে কোনো। জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? তারপরে দেখো কি বলেছে, কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন? তারপরে কি বলছে, ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান, এটা আচ্ছা আগেও বলেছি। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র কোনটা বলো তো? পিভি ইকাল টু এনআরটি। পিভি ইকাল টু এনআরটি, যে সমীকরণ প্রতিষ্ঠা ওটাই। আদর্শ গ্যাস সমীকরণ কি? হ্যাঁ, আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে এটা লিখতে হবে। গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখো। আর বাষ্প গ্যাসের পার্থক্য লেখো। অনেকে কিন্তু বাষ্প গ্যাসের পার্থক্য তো জানো না। হ্যাঁ, আর গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য তো আগেই বলেছি। দেখো, বাষ্প ও গ্যাসের পার্থক্যটা আমি বলে দিই। হ্যাঁ, বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য কি? দেখো, আমরা মনে করো জলকে কি করছি, আহ, গরম করছি, উত্তপ্ত করছি। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এমন একটা তাপমাত্রা রয়েছে যেটাকে বলা হয় সংকট উষ্ণতা। সেই উষ্ণতায় পৌঁছলে সেই বাষ্পটা গ্যাসে পরিণত হয়। যখন সংকট উষ্ণতার উপরে থাকে কোনো বাষ্প, তখন তাকে বলা হয় গ্যাস, আর সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বলা হয় বাষ্প। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। পরীক্ষায় আসলে এগুলোই লিখবে। হ্যাঁ, আর যদি নোট চাও আমি তো আছি, আরো ভালো করে নোট দিয়ে দেবো, করাই আছে।